প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাই। আমাদের বিবিএ পার্ট 1 শিক্ষার্থীদের জন্য চলমান ক্লাসে আমরা আজকে মার্চেন্টেজ ইনভেন্টরি অধ্যায়টি শেষ করবো ইনশাল্লাহ। আমরা আজকে মার্চেন্টেজ ইনভেন্টরির ফিফো, লিফো, এভারেজ মেথডের পিরিয়ডিক সিস্টেমটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে পারপেচুয়াল সিস্টেমটা দেখেছিলাম। তো পিরিয়ডিক সিস্টেমটা কিছুটা ভিন্নতা আছে, যদিও পিরিয়ডিক সিস্টেমের রিকোয়ারমেন্ট কিন্তু একই। দেখেন, অঙ্কের ফিগার কিন্তু একই, দেখতে অঙ্ক একই রকম। এখানে একটা অঙ্ক আছে, রায়হান অ্যান্ড কোম্পানি হ্যাজ দ্য ফলোইং ইনভেন্টরি, পারচেজ অ্যান্ড সেলস ডাটা ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2005। আপনারা আমার সাউন্ড বা স্ক্রিনের ছবি সবই তো স্পষ্ট পাচ্ছেন নাকি? জি। ওকে। দেখেন, এখানে প্রথমে আছে ইনভেন্টরি ডিসেম্বর 1, তার মানে এটা কোন ইনভেন্টরি? ওপেনিং ইনভেন্টরি, তাই না? ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, জি। এরপরে দুটো পার্চেজের এন্ট্রি আছে, তার তিনটা পার্চেজের এন্ট্রি আছে, তারপর দুটো সেলসের এন্ট্রি আছে। দেখেন, এখানে সেলস জি। এন্ট্রি আছে, বাট সেলস কোনো প্রাইস কি আছে? না। কারণ আমরা জানি ফিফো লিফো অ্যাভারেজে যখন আমাদের নির্ণয় করতে বলে, সাধারণত কি নির্ণয় করতে বলে মনে আছে? সাধারণত আমাদের দুটো জিনিস নির্ণয় করতে বলে। একটা হচ্ছে কি, ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট ডিসেম্বর 31। ডিসেম্বর 31 আর ইনভেন্টরি কত আছে? ডিসেম্বর 31 ইনভেন্টরি মানে এটা কোন ইনভেন্টরি? এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আর একটা কি নির্ণয় করতে বলে? কস্ট কস্ট অফ। অফ গুডস সোল্ড। দুটোর সাথেই ক্রয় মূল্য জড়িত। এই জন্য এখানে কোনো জি। বিক্রয় মূল্যের ব্যবহার নেই, যে কারণে এখানে কিন্তু কোনো বিক্রয় মূল্য দেওয়া নাই। নাই। ওকে। আমাদের এবার এখানেও যথারীতি ইন্ডিং এবং কস্ট অফ গুডস নির্ণয় করতে হবে কোন পদ্ধতিতে? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক পদ্ধতি। হ্যাঁ, এখানে একটু ভিন্নতা আছে। পারপেচুয়ালে যেমন আমরা ছক কেটেছি, ছক কেটে আমরা আগে পরে এগুলো একটা ব্যাপার করছি, কিন্তু পিরিয়ডিক ব্যাপারটা ভিন্ন। দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে আমাদের নির্ণয় করতে হবে এন্ডিং ইনভেন্টরি। জি। ছোট্ট একটা আপনার ওয়ার্কিংস খেয়াল করি। এখানে একটু ধরে নিই, আমরা একটা কারবার শুরু করেছি মনে করেন 1000 টাকা দিয়ে বা 1000 ইউনিট দিয়ে, তাহলে এই 1000টা কি আমাদের ওপেনিং। ওপেনিং ইনভেন্টরি। আচ্ছা, সারা বছর মনে করেন আরো 5000 টাকা আমরা ক্রয় করেছি। কত টাকা ক্রয় করেছি? 5,000। তাহলে আমাদের গোডাউনে মোট কত টাকার বিক্রির উপযুক্ত পণ্য আছে? 6,000। আমরা ওপেনিং নিয়ে শুরু করছিলাম 1000 টাকার পণ্য, আরো ক্রয় করেছি 5000 টাকার পণ্য। মোট আমার গোডাউনে বিক্রির উপযুক্ত পণ্য যার ক্রয় মূল্য কত টাকা? ছয় ছয় হাজার হাজার টাকা 6,000 টাকার নাম কি দেখেন তো, কি লেখা? কস্ট অফ গুড অ্যাভেলেবেল ফর সেল। অ্যাভেলেবেল ফর সেল, অর্থাৎ কস্ট অফ গুডস পণ্যের ক্রয় মূল্য বা ব্যয়। কোন পণ্যের? অ্যাভেলেবেল ফর সেল, যেটা অ্যাভেলেবেল আছে কিসের জন্য আছে? সেলের জন্য, বিক্রয়ের সেলের জন্য। জন্য। তাহলে বিক্রির উপযুক্ত পণ্যের ব্যয় এটাকে বলা হয়। এই তিনটা লাইন কি বুঝতে পেরেছি যে ওপেনিং ইনভেন্টরির সাথে আমরা যে পারচেজ যোগ করি আমরা পাবো কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, এটা কি বুঝতে পেরেছি? জি। আর এখানে ওপেনিং ইনভেন্টরি এটা কোন মূল্য, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। ক্রয় করেছি এটাও কোন মূল্য? ক্রয় মূল্য। অ্যাভেলেবেল যেটা আছে এটাও কোন মূল্য? ক্রয় মূল্য। এটাও কিন্তু ক্রয় মূল্য। এবার মনে করেন সেখান থেকে বছর শেষে যদি সমাপনী রয়ে যায় 1500 টাকা, তাহলে নেই কত? এটা মাইনাস ছয় করলে বের হাজার হয়ে যাবে থেকে 45। 6,000 থেকে যদি 1500 টাকা বছরের সমাপনী রয়ে যায়, তাহলে আমার গোডাউন থেকে বের হয়ে গেছে কত টাকার পণ্য? 4,500। 4,500। তার মানে এই 4,500 কি হয়েছে বলেন তো? বিক্রয়। বিক্রি হয়ে গেছে। গোডাউন থেকে বের হয়ে বিক্রি হয়ে গেছে। তাহলে এই যে ইন্ডিং 1500 টাকা রয়ে গেছে, এটাও কোন মূল্যে রয়ে গেছে? এটাও কিন্তু বিক্রয় ক্রয় মূল্য। মূল্যে না। বিক্রয় মূল্য। সমাপনী মূল্য কি বিক্রয় মূল্য থাকে? ক্রয় যতক্ষণ মূল্য। ক্রয় পর্যন্ত মূল্য। বিক্রি না হবে, প্রফিট যোগ না হবে, ততক্ষণ পর্যন্ত বিক্রয় মূল্য আসে না। মনে রাখতে হবে, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ প্রফিট, যোগ প্রফিট। প্রফিট। তার মানে সমাপনী মূল্য রয়ে গেছে, এটাও কোন মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এবার যে পণ্যটা বিক্রি হয়ে গোডাউন থেকে বের হয়ে গেছে, এটাও কোন মূল্য?
এটা বিক্রয় মূল্য মনে হয়। এটাও ক্রয় মূল্য, এটাও কিভাবে? ক্রয় মূল্য। অর্থাৎ আপনি যে পণ্যটা বিক্রি করেছেন তার ক্রয় মূল্য 4500 টাকা ছিল, হয়তো এর সঙ্গে 1500 টাকা বা 1000 টাকা যোগ করে আপনি এটাকে 5000 বা 6000 টাকা বিক্রি করছেন। তার মানে এই যে ও, গুডস গোডাউন থেকে বের হয়ে গেছে, এটাও কিন্তু ক্রয় মূল্যে বের হয়ে গেছে। এর সাথে প্রফিট যোগ হয়ে বিক্রয় মূল্য নির্ধারণ হবে, যেটা আমার এখানে দরকার নাই। বিক্রয় মূল্য কত আমার খোঁজারও দরকার নাই। আমাদের উদ্দেশ্য দুটো জিনিস নির্ণয় করে, একটা হচ্ছে কি এন্ডিং ইনভেন্টরি, আর একটা হচ্ছে আরেকটা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড মানে কি? বিক্রিত পণ্যের কি বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? ক্রয় মূল্য। তার মানে যে 4500 টাকা গোডাউন থেকে বের হয়ে চলে গেছে এটাও কিন্তু বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। তার মানে এই ওয়ার্কসটা একটা খসড়া বোঝালাম এই কারণে, আমাদের যদি এই ইন্ডিং এবং কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত যেতে হয়, তাহলে আমাদের ওপেনিং এর সাথে পারচেজ যোগ করে আগে আমাদের কি বের করে নিতে হবে? কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবেল ফর সেল। অর্থাৎ আমার গোডাউনে কত টাকার বিক্রির উপযুক্ত পণ্য আছে এইটা কিন্তু আমাকে আগে বের করে নিতে হবে। এটা জি, আমাকে আগে বের করে নিতে হবে। নিতে হবে। এবার যদি আমরা তারপরে ইন্ডিং বের করতে পারি, তাহলে ইন্ডিং মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? কস্ট অফ কস্ট গুডস অফ সোল্ড। গুডস সোল্ড। আর ইন্ডিং তো পাবোই, কেন ইন্ডিং পাবো? কারণ আমাদের এখানে ওপেনিং আছে, পারচেজ আছে, সেলস আছে। ওপেনিং আর পারচেজ যোগ করে সেখান থেকে সেলস যদি বাদ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস সোল্ড। ইন্ডিং পেয়ে যাব। ওপেনিং এবং এন্ডিং। পারচেজ যোগ করলে পাবো টোটাল পণ্য। টোটাল পণ্য থেকে বিক্রি যদি বাদ দিই, তাহলে গোডাউন থেকে যা পণ্য পেয়ে যাবো না, ইন্ডিং পণ্য পেয়ে যাব। জি জি। তার মানে আমাদের প্রথমত বের করতে হবে কোনটা, বিক্রির জন্য আমার গোডাউনে কত টাকা পণ্য রেডি ছিল সেটা আগে বের করতে হবে। এই যে বিক্রির জন্য কত পণ্য রয়ে গেছে, 6000 টাকার পণ্য, ফিফো লিফো বা অ্যাভারেজে এই 6000 টাকা কোনো পরিবর্তন আসবে নাকি দেখেন তো? আগের পণ্য আগে, পরের পণ্য আগে, যাই হোক না কেন, আমার গোডাউনে যে মোট পণ্য তাতে কোনো পরিবর্তন কি আসবে? না। মোট পণ্য কিন্তু কোনো পরিবর্তন আসবে না। কিন্তু ফিফো লিফো বা অ্যাভারেজে কিন্তু সমাপনী মজুত পণ্যে কি আসে? পরিবর্তন আসে। অর্থাৎ পরিবর্তন ফিফোর আসে। ক্ষেত্রে পরের পণ্য রয়ে যাবে সমাপনীতে, লিফোর ক্ষেত্রে আগের পণ্য রয়ে যাবে সমাপনীতে, অর্থাৎ ইন্ডিং কিন্তু পরিবর্তন আসবে। মেথড ভেদে জি, ইন্ডিং এ কি আসবে? পরিবর্তন আসবে। পরিবর্তন আসবে। বাট এই যে বিক্রির উপস্থিত মোট পণ্য, এখানে কি কোনো পরিবর্তন আসবে? না। তার মানে হচ্ছে এই যে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করব, এটা কিন্তু সবার জন্য প্রয়োজন এবং এটা একটা একটা সার্বজনীন ওয়ার্কিংস। এটা একটা ওয়ার্কিংস সবার জন্য। তাহলে আমাদের প্রথমে যে জি। কাজটা করতে হবে, এই ইন্ডিং আর কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার আগে একটা ওয়ার্কিংস করে নিতে হবে। সেই ওয়ার্কিংসটা কি? ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস কস্ট অ্যাভেলেবল ফর অফ সেল। গুডস অ্যাভেলেবল ফর সেল। আমার এইটুক আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু এই জায়গাটায়, যে আমাদের এই পিরিয়ডিক মেথডে ইন্ডিং আর কস্ট অফ গুডস সোল্ড বের করতে হলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলটা আগে আমাদের নির্ণয় করে নিতে হবে। আর কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল নির্ণয় করতে গেলে আমাদের ওপেনিং এর সাথে পার্চেস কি করতে হবে? যোগ করতে হবে। এটা কি খুব কঠিন কাজ? দেখেন ওপেনিং দেওয়া আছে, পার্চেসও দেওয়া আছে, যোগ করা কি খুব কঠিন কাজ? না। তাহলে আমরা যে ওয়ার্কিংসটা করব সেই ওয়ার্কিংসটা আমরা আগে আপনাকে বুঝিয়ে নিলাম। তাহলে আমাদের প্রথম একটা ওয়ার্কিংস করে নিতে হবে। সেই ওয়ার্কিংস এর নাম কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর গুডস অ্যাভেলেবল ফর সেল। সেল। এই কথাটা বুঝলেন কিনা সেটা আগে বলেন। আমাদের পিরিয়ডিক সিস্টেমের ইন্ডিং এবং কস্ট অফ গুডস নির্ণয় করতে গেলে আমাদের আগে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল করতে, এটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? জি। এবার মেয়েরা কোনো রেসপন্স করতেছেন না, তার মানে মেয়েরা সব বুঝতেছেন অথবা কিছুই বুঝতেছেন না, জানি না কোনটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে। মাঝে মাঝে রেসপন্স করলে, বুঝলেও প্রশ্ন ভালো ইয়েস স্যার বা সামথিং, না বুঝলে প্রশ্ন করেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, তাহলে আমাদের এই বিক্রির উপযুক্ত পণ্য নির্ণয় করতে গেলে ওপেনিং ইনভেন্টরির সাথে পার্চেস গুলো কি করতে হবে? যোগ করতে যোগ হবে। করতে হবে। তাহলে আমরা দেখেন আমাদের অঙ্কে ওপেনিং ইনভেন্টরি কত ছিল 1 তারিখে? কত ইউনিট ছিল? 3000। তার প্রত্যেকটা মূল্য কত করে? 4 টাকা করে। 4 টাকা করে। তাহলে যাই আমরা, দেখেন ওয়ার্কিংস এ প্রথমে আমরা নিয়েছি ওপেনিং ইনভেন্টরি 3000, 4 টাকা করে, মোট কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা। এরপর যথারীতি আমাদের তিনটা পার্চেস ছিল, কিন্তু পার্চেস কয়টা আছে? তিনটা। 3টা। 6,000, 4.5 টাকা করে, 5,000, 4 টাকা 75 পয়সা করে, 4,000। আচ্ছা এই পাশের গুলো, এগুলো নিষ্প্রয়োজন, এগুলো পরে বুঝাবো।
এই তিনটা পার্চেজ আমাদের নিতে হবে: 6,004 টাকা 50 পয়সা, 5,004 টাকা 75 পয়সা, 4,005 টাকা। এই তিনটা পার্চেজ আমাদের পাঁচ যোগ টাকা করতে হবে নিয়ে। দেখেন এখানে যোগ করছি। 6,004 টাকা 50 পয়সা করে 27,000 টাকা। এরপরে ডিসেম্বর 20 তারিখে আবারও পারচেজ 5,004 টাকা 75 পয়সা 23,750 টাকা। ডিসেম্বর 30 পারচেজ 4,005 টাকা করে 20,000 টাকা। তাহলে আমরা মোট আমাদের গোডাউনে কত ইউনিট আছে, ইউনিট কতগুলো আছে, 18,000 ইউনিট। যার মূল্য কত? 82,750। তাহলে আমরা যদি এখানে দুটো তথ্য পেয়েছি, কিন্তু তথ্য দুটো পেয়েছি। একটা কস্ট অফ গুডস কস্ট। অ্যাভেলেবেল ফর সেল, আর একটা ইউনিট অফ গুডস। এটা হচ্ছে কস্ট মানে ব্যয়, এটা হচ্ছে ইউনিট। তাহলে ইউনিট অফ গুডস জি। অ্যাভেলেবেল ফর সেল মানে বিক্রির উপযুক্ত ইউনিট আর বিক্রির উপযুক্ত পণ্যের মূল্য। এই ওয়ার্কিংসটা কি সবাই বুঝছি? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। জি, বুঝছি। মেয়েরা রেসপন্স করেন। মেয়েরা বুঝেছেন? জি। আচ্ছা, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে দুটো জিনিস নির্ণয় করা: এন্ডিং আর কস্ট অফ গুডস সোল্ড। এই এন্ডিং আর কস্ট অফ গুডস সোল্ড আমরা পারপেচুয়ালি দেখছিলাম। ফিফো লিফো এভারেজে সব জায়গায় কি একই এন্ডিং একই কস্ট অফ গুডস সোল্ড আসে নাকি পরিবর্তন হয়? পরিবর্তন হয়। যে কারণে এখানেও পরিবর্তন হবে, এই জন্য আলাদা আলাদা করতে হবে। তাহলে প্রথমে রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট এতে আমরা কি নির্ণয় করব দেখেন তো। এন্ডিং ইনভেন্টরি। কোন কোন মেথডে? FIFO। ফিফো মেথডে। তাহলে ফিফো মেথডের নিয়ম কি? আগের পণ্য আগে বিক্রি হয়ে যাবে, পরের গুলো সমাপনী রয়ে যাবে, তাই তো? জি। এবারে একটু অঙ্কে যাচ্ছি আমরা। দেখেন তো অঙ্কে, এখানে 1 তারিখে আছে ওপেনিং, এরপরে 10 তারিখে দেখেন এখানে পারচেজ গুলো আগে দেওয়া আছে, সেলস গুলো পরে দেওয়া আছে, কিন্তু এভাবে কিন্তু দেখলে হবে না। আপনাকে কিন্তু তারিখের সিকোয়েন্স অনুযায়ী দেখতে হবে। যেমন 1 তারিখে পরে কোন ঘটনা আছে, পারচেজ নাকি সেলস, বলেন তো তারিখ অনুযায়ী। এক তারিখের পরে আছে ডিসেম্বর পারচেস। 10 পারচেজ। এরপরে কোন তারিখ আছে দেখেন তো তারিখ অনুযায়ী। 15 তারিখ সেল। সেলস আছে ডিসেম্বর 15। এরপরে কোন তারিখ আছে? পারচেস 20 তারিখ। আবার পারচেজ ডিসেম্বর 20। এরপরে কোন তারিখ আছে? সেল 25 তারিখ। আবারও সেলস ডিসেম্বর 25 তারিখ। এরপরে ডিসেম্বর, এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। আগে সব পার্চেস দেখলাম তা কিন্তু না, আপনাকে তারিখ অনুযায়ী, কারণ তারপর আমরা, এরকমই কি আলাদা আলাদা থাকবে প্রতিটা অঙ্কে নাকি না না না, ওইরকম আমরা কিন্তু আপনি গত যেমন? অঙ্ক করছিলাম তারিখ অনুযায়ী ছিল। গত অঙ্কটা কিন্তু তারিখ এই যে অনুযায়ী ছিল। আজকে এটা আবার অন্যভাবে উপস্থাপন করা আছে। যেভাবে থাকুক আমাদের তারিখ অনুযায়ী দেখতে হবে, কারণ আমাদের আগের পণ্য পরের পণ্য আলাদা করা প্রয়োজন। শুধু তারিখ অনুযায়ী না গেলে তো আপনি আগের পণ্য পরের পণ্য আলাদা করতে পারবেন না, পারবেন? না। আসেন এবার, আমাদের লাগবে ইন্ডিং। দেখেন তো আপনি ডিসেম্বর 15 আর 25 মিলে মোট কত ইউনিট বিক্রি করছেন? 9,000 ইউনিট। 9,000। ভালো করে খেয়াল করেন, আমরা কিন্তু এখন ইন্ডিং বের করতে যাচ্ছি। আমরা এখন ইন্ডিং বের করবো যে কত ইউনিট, কোন মেথডে ইন্ডিং বের করতেছি বলেন তো, কোন মেথডে? FIFO মেথড। ফিফো। পিপো মেথডে। ভালো করে খেয়াল করেন, ডিসেম্বর 15 থেকে প্রথম আপনি বিক্রি করছেন কত ইউনিট দেখেন তো। 5,000 ইউনিট। এই 5,000। 5,000, এই 15 থেকে আগের ঘটনা কোনটা কোনটা? 15 থেকে আগে কোন কোন ঘটনা ছিল? 1 তারিখ আর 10 তারিখ। তাহলে এই 15 তারিখে থেকে 20 থেকে 30 তারিখের ক্রয় কি মূল্যায়ন আসবে কোনোভাবে? না। কোনোভাবে কিন্তু আসবে না, কারণ 15 থেকে আগে ঘটনা ছিল 1 তারিখে 3,000 আর 10 তারিখে কত ইউনিট? 6,000। 6,000। এবার আপনি যদি 5,000 ইউনিট বিক্রি করতে চান, কোন পণ্য আগে বিক্রি করবেন? 3,000 না 6,000? 3,000। আসেন কিন্তু ফিফো মেথডে, 3,000। আছে। তাহলে প্রথমে 3,000 বিক্রি করে দিলাম। আরো কত লাগবে এখানে পূরণ করতে, 5,000 পূরণ করতে? 2,000। তাহলে এইখান থেকেও 2,000 নিয়ে নিলাম, তাহলে এই 6,000-এ কত রয়ে গেল? 4,000। 1,000। 6,000 থেকে এই পাঁচ দুই হাজার হাজার বিক্রি করার জন্য প্রথমে 3,000 সম্পূর্ণ নিলাম। আরো 2,000 লাগবে, সেই 2,000 কোথাতে নেবো? 6,000 থেকে। তাহলে এই 6,000-এ কত ইউনিট রয়ে যাবে? 4,000। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কত ইউনিট রয়ে গেল এখানে? 4,000। 4,000। এবার 25 তারিখে আবার বিক্রি করবো কত ইউনিট? 4,000 ইউনিট। এই 4,000 নেবো কোন জায়গা থেকে? 25 তারিখ মানে কি, এরপরে কোন কোন তারিখ বিবেচনায় আসবে বলেন তো? 10 তারিখ আর কোনটা আসবে? 10, 20। 20 তারিখ। এবার 10 তারিখ কিন্তু 4,000 রয়ে গেছে, আর 20 তারিখে কত আছে? 5,000। আমার পাঁচ। লাগবে তো 4,000, সে 4,000 সম্পূর্ণ কোথায় আছে? 10 তারিখে আছে। আর আমার কি 20 তারিখে 5,000 হাত দেওয়া লাগতেছে? না। না। তাহলে আমরা কি বলতে পারি এই যে 15 আর 25 যে 9,000 ইউনিট বিক্রি হলো, এটা 1 আর 10-এর এই 3 আর 6 মিলে 9,000, এটা কি বলতে পারি? হ্যাঁ। জি।
তাহলে আমার ইন্ডিং রয়ে গেল কত, কোনটা কোনটা বলেন তো? ফিফো অনুযায়ী ইন্ডিং রয়ে গেছে কোনটা কোনটা? 20 আর 23। এইটা 20 তারিখ আর 30 তারিখে দুটো আমার ইন্ডিং রয়ে গেছে না ফিফো অনুযায়ী? জি। এইটাও কে কে বোঝেননি, রেসপন্স করেন। এই যে ফিফো মেথডে আমরা ইন্ডিংটা বের করলাম, এটা বুঝতে কার সমস্যা আছে, প্লিজ রেসপন্স করেন। স্যার জিনিসটা আসলে সহজে, কিন্তু এখানে বোঝানো হয়েছে বলে একটু টাফ লাগতেছে। যদি হ্যাঁ, একটু অঙ্ক টাফ দেখে নিতাম লাগবে, তাহলে এটা। একটু টাফ লাগবে, কারণ প্রথম প্রথম তো। আবার একটু বুঝে ফেললে খুব সহজ। আমার উদ্দেশ্য হচ্ছে ফিফো মেথডে আমরা আমাদের সমাপনী মজুত পণ্য বের করব। কি বের করব? অপরিমার্জিত। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বের করতে গেলে আমার বিক্রয়গুলো বাদ দিয়ে দিতে হবে, কারণ বিক্রি যেটা হয়ে গেছে জি। ওটা তার মজুত পণ্য নয়, আছে নাকি? না। তাহলে বিক্রি যদি বাদ দিয়ে ফেলতে পারি তাহলে আমরা কি পেয়ে যাবো? সমাপনী মজুত পণ্য পেয়ে যাবো। জি। এখন বিক্রি বাদ দিতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে আগের পণ্য আগে নাকি পরের পণ্য আগে, কোন মেথডে আমরা যাচ্ছি। কোন মেথডে যাচ্ছি? আগের পণ্য আগে। আগের পণ্য আগে। তাহলে 15 তারিখে যে 5,000 বিক্রি করতে যাচ্ছি আমরা, তাহলে 15 তারিখ আগে আগে তারিখ আছে 1 আর 10। তাহলে প্রথমে ফিফো মেথড অনুযায়ী 5,000 পূরণ করবো, প্রথমে 3,000 বিক্রি করবো। আরো 2,000 লাগবে, সে 2,000 নেবো কোন জায়গার থেকে? 6,000 থেকে। 6,000। 6,000 রয়ে গেল কত ইউনিট গোডাউনে? 4,000। 4,000 মাথায় রাখতে হবে কিন্তু। এবার 25 তারিখে যখন বিক্রি করতে যাব, তখন 25 তারিখের আগে ঘটনা আছে দুটো, 10 তারিখেও আছে। 1 তারিখ তো আর নেই, কারণ 1 তারিখ ব্যালেন্স তো জিরো হয়ে গেছে। তাহলে 10 তারিখ আর কি 20 তারিখ আছে মূল্যায়নে। আর 25 তারিখে আমরা বিক্রি করতেছি কত ইউনিট? 4,000 ইউনিট। এই 4,000 কি 10 তারিখে পুরো 4,000 ধরে আসে না আমার হাতে? জি। তাহলে সম্পূর্ণ বিক্রি করে দিলাম, তাহলে আমার এন্ডিং রয়ে গেল কোনটা কোনটা? 20 তারিখের 5,000 4 টাকা 75 পয়সা করে, আর 30 তারিখে 4,000 5 টাকা করে, এই দুটো আমার ফিফো অনুযায়ী এন্ডিং রয়ে গেল। এইটুকু বুঝলে আমরা এবার অঙ্কে যাব। জি। এবার যাচ্ছে আমার সলিউশন। দেখেন, সলিউশনে আমরা বের করেছি এন্ডিং ইনভেন্টরি। এই যে সে 20 তারিখের কত পণ্য ছিল? 5,000 4 টাকা 75 পয়সা করে, 23,750। আর 30 তারিখে 4,000 5 টাকা করে, কত? 20,000। দেখেন তো এন্ডিং মোট কত ইউনিট রয়ে গেছে? 9,000 ইউনিট। তার মূল্য কত? 43,700। তাহলে কিন্তু আমরা অলরেডি একটা অ্যান্সার পেয়ে গেছি ফিফো মেথডে। ফিফো মেথডে একটা অ্যান্সার পেয়ে গেছি, দ্যাট ইজ এন্ডিং ইনভেন্টরি কত টাকা। 43,750। এবার আমাদের বের করতে হবে কোনটা এন্ডিং অনুযায়ী? কস্ট কস্ট অফ অফ কষ্ট গুডস। গুডস গুড। সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়। এবার আসেন, আপনার গোডাউনে মোট বিক্রির জন্য রেডি ছিল কত টাকা? 82,700। 82,750। সেইখান থেকে সমাপনী মজুত পণ্য রয়ে গেছে আপনার কত টাকা? তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হাজার সাতশো তাহলে বলেন তো বিক্রি হয়েছে কয় টাকা, কিভাবে বের করবো? ওইটা বিয়োগ থেকে এটা করব। বাদ দিতে হবে। দেখেন সূত্রটা ফলো করেন। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল মাইনাস এন্ডিং 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 ইনভেন্টরি। 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 কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর ছিল আমাদের 82,750। সেখান থেকে আমাদের এন্ডিং রয়ে গেছে 43,750। সো কস্ট অফ গুডস সোল্ড ইজ 39,000। দেখেন বোঝা যায় কিনা। স্যার এখানে আমরা মাথায় আগে অঙ্কটা বুঝলাম, হুম। তারপরে জাস্ট 20 তারিখ আর 30 তারিখটা দিলাম, হুম। আগের গুলা দেখাইলাম না। এটা কেমন হলো? আমরা আগে তো ওগুলা বিষয় হচ্ছে কি, দেখানো লাগবে না? বিষয় হচ্ছে কি, এই অঙ্ক আপনি পাবেন হচ্ছে সর্বোচ্চ 4 মার্কের একটা অঙ্ক আসবে, এরকম একটা অঙ্ক। সুতরাং আপনার জি। এই ওয়ার্কিংসটা গুরুত্বপূর্ণ। যে এক্সামিনার সে ঠিকই বুঝে নেবে যে ফিফো মেথড কিভাবে এই এন্ডিংটা আসলো। ওইটা যদি আপনি আর দেখাতে যান 4 মার্কে, আপনি ওই সময়ের সাথে কোলাতে পারবেন না। ঠিক ও। আছে? অনেক সময় আপনার। আর সবচেয়ে বড় কথা, আপনারা তো এর আগে কখনো 4 ঘন্টা পরীক্ষা দেননি। আমাদের ইন্টার বা এসএসসি সব জায়গায় আমাদের সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি কয় ঘন্টা আমরা সর্বোচ্চ? 3 ঘন্টা। সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা। অনার্সের পরীক্ষা কত ঘন্টা? 4 ঘন্টা। অনেক সময় মনে হচ্ছে না, কিন্তু পরীক্ষা হলে যারা অ্যাবসোলিউট ভালো স্টুডেন্ট, যারা 3.5 আপ আশা করে, এই 4 ঘন্টা তাদের জন্য কম সময়। মানে এত বেশি টাস্ক কমপ্লিট করতে হয়, 4 ঘন্টা আমরা মনে এটা হবে যে আমার সময় জন্য নষ্ট কম হয়ে যাচ্ছে। সময়। ঠিক আছে, আমার জন্য কম সময়। তখন মনে হবে 4 ঘন্টা খুব কম সময়। এজন্য সময় সেভিংসটা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা হলে। ঠিক আছে? ওকে। জি। তাহলে আমরা জি। কি ফিফো মেথডটা ক্যারি করতে পারলাম? জি। জি। আচ্ছা, যাচ্ছি এবার একটু লিফো মেথডে। এখানে কিন্তু আবার একটু অ্যান্সার লিখতে হবে, হ্যাঁ? অতএব অ্যান্সার
এন্ডিং ইনভেন্টরি কত টাকা? 43,450। 700। অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড 39,000। এটা একটু লিখতে হবে। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট বি তে আসি। রিকোয়ারমেন্ট বি তেও কিন্তু আমাদের যথারীতি কিন্তু আগে বের করতে হবে ইন্ডিং। কি বের করতে হবে আগে? এন্ডিং ইনভেন্টরি। যাচ্ছি এবার অঙ্কে, ভালো করে বুঝেন কিন্তু একটু প্যারা আছে এখানে। কারণ লিফো মানে কি, আগের পণ্য আগে না পরের পণ্য আগে? পরের পণ্য আগে। আচ্ছা, ডিসেম্বর 15 তারিখে কত ইউনিট বিক্রি করব? 5,000। 5,000। আর এই ডিসেম্বর 15 তারিখের আগের ঘটনা কোনটা কোনটা আছে আমার এখানে? 1 আর এক 10। তারিখ, এক 10 আর তারিখ, 10 তারিখ। তার মানে 10। ডিসেম্বর 15 বিক্রির জন্য আমরা এই দুটো বিবেচনা করতে পারবো, এই বাকি এই দুটো কিন্তু বিবেচনা করা যাবে না, তাই তো? আসেন এবার, জি। হ্যাঁ। যেহেতু লিফো মেথড, তাহলে আপনি কি 3,000 বিক্রি করবেন না 6,000 বিক্রি করবেন আগে? 6,000। 6,000। হ্যাঁ, তাহলে আগে কিন্তু এবার 6,000 বিক্রি হবে। 6,000 যদি বিক্রি হয়, তাহলে এখানে অলরেডি আপনার ইউনিট কত রয়ে যাচ্ছে? 1,000। তাহলে এই 15 তারিখের 5,000 যখন আমরা বিক্রি করবো 6,000 থেকে, এখানে কিন্তু 1,000 ব্যালেন্স কিন্তু রয়ে যাচ্ছে। এটা কি বোঝা যায়? জি। জি। ক্লিয়ার? তাহলে ডিসেম্বর 15 থেকে বিক্রি ক্লিয়ার কিন্তু, ডিসেম্বর 15 বিক্রি কিন্তু জি। ক্লিয়ার। ডিসেম্বর 15 বিক্রি জি। হয়ে গেল, তাহলে আমার আমার ব্যালেন্স কি কি আছে বলুন তো? ডিসেম্বর 15 থেকে বিক্রি করে ব্যালেন্সের অবস্থা কি? 3,000 আছে, আর সাথে কত ইউনিট আছে? আর 1,000। 1,000। 1,000। 1,000। আগের কোনটা আর পরের কোনটা? আগেরটা হলো এক ডিসেম্বর 1, হাজার আগেরটা পরেরটা হচ্ছে 3,000 আর পরেরটা কত? 1,000। 1,000। ওকে ফাইন। এবার বিক্রি করবো ডিসেম্বর 25। কত ইউনিট বিক্রি করব? 4,000। 4,000। এবার আমাদের বিবেচনা আসবে 20 তারিখ পর্যন্ত। কোন তারিখ পর্যন্ত বিবেচনা আসবে? 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, লিফো মেথড কিন্তু মাথায় রাখতে হবে। এবার ডিসেম্বরের এই 25-এ 4,000 ইউনিট নেব কোন জায়গা থেকে? 3,000, 1,000 নাকি 5,000, কোন জায়গা থেকে নেব? 5,000। 5,000 থেকে। লিফো মেথড কিন্তু লাস্ট পণ্য আগে, তার মানে এবার নেব কোন জায়গা থেকে? 5,000 থেকে। পাঁচ 5,000 হাজার থেকে। থেকে তাহলে এখানেও কত ইউনিট রয়ে যাচ্ছে? 1,000। 1,000। এখানেও কিন্তু 1,000 ইউনিট রয়ে যাচ্ছে। তাহলে উপরে 3,000 তো অক্ষত আছেই। ডিসেম্বর জি। 10 থেকে 1,000 রয়ে গেছে, ডিসেম্বর 20 থেকেও 1,000 রয়ে গেছে, আর ডিসেম্বর 30 তো পুরো অক্ষত আছে। এবার আমাদের ইন্ডিং নির্ণয় কয়টা ইউনিট আসছে দেখেন তো এবার। 4টা থেকে ইউনিট আসছে। ডিসেম্বর 1 তারিখ থেকেও ইউনিট আসবে, 10 থেকেও কিছু অংশ আসবে, 20 থেকেও কিছু অংশ আসবে, আর 30 তো পুরোটাই ইন্ডিং এ আসবে। জি। বোঝা কি যায়? জি। ইয়েস। মাথার পথে একটু যাবে ঠিক আছে, কিন্তু একবার বুঝে ফেললে এরপরে ইনশাল্লাহ সমস্যা হবে না। কারণ কঠিন জিনিস একবার বুঝলে কিন্তু সহজে ভোলা যায় না। সহজ জিনিস সহজে যেমন বোঝা যায়, আবার সহজে কি ভুলাও যায়। ভুলাও যায়। বলাও যায়। এটা হচ্ছে কি একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা। এই জন্য কঠিন জিনিস যদি আপনি একবার আয়ত্ত করে ফেলতে পারেন, ইনশাল্লাহ জীবনেও ভুলবেন না। তাহলে এই যে আমরা ইন্ডিংটা বের করলাম, তাই ইন্ডিং আমাদের কোনটা কোনটা আছে? ডিসেম্বর 1-এর 3,000 পুরো ইন্ডিং, ডিসেম্বর 10-এর কট্টুক ইন্ডিং, এক এক হাজার হাজার ইন্ডিং, ডিসেম্বর 20-এর কট্টুকু ইন্ডিং, 1,000। এক এক হাজার হাজার ইন্ডিং, আর ডিসেম্বর 30-এর কট্টুকু ইন্ডিং, 4,000। 4,000 ইন্ডিং। এই যে ইন্ডিং নির্ণয় করলাম, এই যেটুকু মার্কিং করছি আমরা, কি দিয়ে মার্কিং করি, এই দিয়ে মার্কিং করি, এই যে আমাদের ইন্ডিং। তাহলে এখানে 3,000, আর 1,000 4,000, আর 1,000 5,000, আর 4,000 কত? 9,000। তার মানে আপনাকে মনে রাখতে হবে, যেভাবে ঘোরান আর যেভাবে ফিরান, যে মেথডে যান, ইন্ডিং কিন্তু ইউনিট হতে হবে 9,000। ইন্ডিং ইউনিট মাস্ট বি কত ইউনিট হতে হবে? 9,000। 9,000। কিভাবে বুঝলাম? আচ্ছা দেখেন তো, আপনি ক্রয় ওপেনিং ছিল কত ইউনিট, 3,000 ইউনিট। এরপরে কিনছেন 6,000, কত হইলো? 6 আর 3, 9। 9 আর 5, 14। 14 আর 4। 18। তাহলে আপনার মোট ইউনিট ছিল 18,000, সেখান থেকে বিক্রি হবে 5 আর 4 9, তাহলে ইউনিট কত রয়ে যাবে মাস্ট বি? 9,000। তার মানে 9,000। আপনি যে মেথডে যান, ইন্ডিং ইউনিট মাস্ট বি 9,000। হয়তো দামের হেরফের হবে, দাম উল্টো পাল্টা হবে, বাট ইউনিট কত ফিক্সড? ইন্ডিং 9,000। 9,000। এবার যাচ্ছি আমরা সলিউশনে। দেখেন, ডিসেম্বর 1 তারিখ পুরোটাই ছিল কত টাকা, কত ইউনিট ছিল? 3,000। 3,000 ইউনিট ছিল। কত টাকা করে? 4 টাকা করে, 12,000 টাকা।
ডিসেম্বর 10-এ ছিল আমাদের 1,000 ইউনিট, 4 টাকা 50 পয়সা করে, এক 4,500 টাকা। ডিসেম্বর 20-এ ছিল 1,000 ইউনিট, 4 টাকা 75 করে, 4,750 টাকা। আর ডিসেম্বর 30-এ পুরোটাই ছিল 4,000 ইউনিট, 5 টাকা করে, 20,000 টাকা। দেখুন মোট যোগফল কি 9,000 আছে? জি। হ্যাঁ। এই দেখেন, এখানেও দেখেন 9,000 ছিল। ফিফো তো 9,000। কারণ আমি যেভাবে ঘুরাই না কেন 9,000 ইউনিট থাকবে, দামের কিন্তু উল্টো পাল্টা হবে, কারণ দামে কোনোটা আগেরটা আছে, কোনোটা পরেরটা আছে, তাই না? তাহলে এখানে আমাদের মোট এন্ডিং ইনভেন্টরি কত টাকা? 9,000 41,250 টাকা। তাহলে আমরা কি লিখে টাকাটা। এন্ডিং পেয়ে গেলাম টাকাটা? জি। জি। এবার আমাদের যথারীতি আবারও সেই এন্ডিং কি বের করতে হবে লিফো মেথডে। কষ্ট অফ কস্ট গুডস অফ সোল্ড। গুড তাহলে আমাদের অ্যাভেলেবল সেই ফর সেল। ওয়ার্কিংসে আমাদের মোট পণ্য কত ছিল গোডাউনে? 27 18,000। 82,750। সেখান 750। থেকে এন্ডিং বাদ দেবো কত? 41,250। তাহলে আমার কস্ট অফ গুডস রয়ে গেল কত লিফো মেথডে? 41,500। দেখেন, কি না বোঝা বা কি প্রশ্ন থাকতে পারে। তবে একটা বুঝতে কথা, পারছি আপনি যদি আজকে ক্লাসের পরে এখান থেকে আমি শেষ করার পরেও যদি আপনি জায়গায় বসে অঙ্কটা খাতায় সুন্দর করে না তোলেন, খালি এই দেখার বুঝের উপরে থাকেন, রাত্রে ঘুমাবেন, সকালে উঠে আপনি আবার কিছুই বুঝবেন না, একেবারে কিচ্ছু বুঝবেন না। আমি ক্লাস শেষ করব, আপনি, যেহেতু আমি তো আল্লাহ ক্লাস শেষ করার 2 মিনিটের মধ্যে ভিডিও আপলোড করি নাকি, আপনাকে এখন জায়গায় বসে এই অঙ্কটা খাতায় তুলতে হবে, সলিউশন করতে হবে বুঝে বুঝে। তাহলে আপনার জিনিসটা মেমোরাইজড হবে। আর তাহলে আপনি যদি মনে করেন দেখে বুঝে ফেলছি, একেবারে সম্পূর্ণ ভুয়া কথা। সকালে উঠবেন, কিছুই আর পারবেন না আপনি। এই জন্য আমার অনুরোধ থাকবে, যেহেতু অঙ্কটা একটু ভিন্ন পলিসি, আপনি এখনই বসে এটা খাতায় সুন্দর করে সলভ করে তারপর উঠবেন। তাহলে আমরা কি লিফো মেথড কমপ্লিট করলাম। জি। এবার যাচ্ছি অ্যাভারেজ মেথডে। অ্যাভারেজ মেথড তো আমরা জানি, এখানে আগের পণ্য পরের কোনো কোনো বিষয় নাই, এখানে গড় পদ্ধতি। কোন পদ্ধতি? গড় পদ্ধতি। গড় পদ্ধতি। তাহলে আমাদের একটা গড় রেট আগে বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে? গড় গড় গল্প। রেট। রেট। আমাদের মোট পণ্য কতই ছিল মনে আছে? আমি এটাকে যোগ করছিলাম কিন্তু। 18,000। হ্যাঁ, এই যে মোট 3 আর 6 9 আর 5 14 আর 4 কত? 18। তাহলে আমাদের ওপেনিং এবং ক্রয় মিলে গোডাউনে মোট পণ্য ছিল কত? 18,000। 18,000। 18। ওয়ার্কিংসও কিন্তু আছে। এই যে ওয়ার্কিংসে মোট পণ্য ছিল কত? 18,000 18। 18,000। ইউনিট। যার মোট মূল্য ছিল কত? 82,750। তাহলে আমার গড় রেট বের করতে গেলে কি করতে হবে? মোট মূল্যকে মোট ভাগ পণ্য করতে দিয়ে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। আট করতে হবে। অ্যাভারেজে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাভারেজ মেথড, টোটাল ইউনিট 18,000, টোটাল কস্ট 82,750। তাহলে অ্যাভারেজ রেট ইকুয়াল টোটাল কস্ট ডিভাইডেড টোটাল ইউনিট। তাই টোটাল ইউনিট। কস্ট ডিভাইড টোটাল ইউনিট করলাম, আমাদের গড় রেট চলে আসলো কত টাকা? 4 টাকা। 4 টাকা 6 পয়সা বা 4.6, যেভাবে বলি। এইটুকু কে বোঝেন নাই? এই যে গড় রেটটা বের করলাম, এইটুকু কে বোঝেননি? সবাই কি বুঝেছেন? জি। জি। এবার আসেন, আমি যেভাবে যাই ইন্ডিং ইউনিট হয়ে যাবে কত? মাস্ট বি, 9,000। মাস্ট বি 9,000 হবে। যেভাবে যান না কেন আপনি, ইন্ডিং ইউনিট অবশ্যই থাকবে 9,000। তাহলে ইন্ডিং ইউনিট যদি 9,000 থাকে, তাহলে গড় রেট পেলাম কত টাকা? চার চার পাঁচ দশমিক তিরিশ ছয় টাকা। ছয় তাহলে 9,000 সাথে 4 গুণ করলে আমি কি পেয়ে যাব? এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। রাইট? তাই তো? হ্যাঁ। এটা একেবারে সহজে, রেখা কিন্তু কোনো ঝামেলা নাই। এন্ডিং ইউনিটের সাথে গড় রেট গুণ করলে আমি পেয়ে যাব এন্ডিং ইনভেন্টরি। এবার যথারীতি আগের মতোই, কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং। কস্ট অফ গুডস অ্যাভেলেবল একেবারে 1 নম্বর ওয়ার্কিংস আছে, কত টাকা আছে? বিরাশি বিরাশি হাজার হাজার সাতশো সাতশো বিরাশি পঞ্চাশ পঞ্চাশ তার থেকে মাইনাস করবো, এখানে এন্ডিং পেলাম কত? একচল্লিশ আটচল্লিশ হাজার হাজার চারশো চারশো একচল্লিশ মাইনাস হাজার করলে চারশো এখানে পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড 31,350। ব্যাস, আমাদের আহ মার্চেন্ট কিন্তু মোটামুটি শেষ। আমার শেষ, আর আপনার শেষ হয়েছে কিনা আপনি ভালো জানেন, নাকি? আপনার তো প্রতিদিনই শেষ। এই জন্য বারবার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে হবে। কারণ ফর্ম ফিল আপ
ডেট হয়তো কিছুটা এক্সটেন্ড করছে, কিন্তু যে কোনো মুহূর্তে রুটিন চলে আসবে, কারণ ফোর্থ ইয়ার পরীক্ষা অলরেডি দুটো হয়ে গেছে। ফোর্থ ইয়ার পরীক্ষার জি পরে জি। আপনাদের পরীক্ষা, হ্যাঁ। এই হচ্ছে বিষয়। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আজকের যে বিষয়টা মোটামুটি বললাম, এখানে যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন একটা বিষয় নিয়ে। যদি প্রশ্ন না থাকে তাহলে শীটের থেকে আগে এখনই এই অঙ্কটা, প্রয়োজনে এই প্রবলেমটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এই প্রবলেমটা দেখে এখনই সলিউশন আগে করবেন এই অঙ্কটা। কারণ অন্তত একটা অঙ্ক সলিউশন করলে তো কনফিডেন্স থাকবে যে না, পারা যাবে নাকি। জি। একটা অঙ্ক তাকে সলিউশন করেন, তারপরে না বোঝা যাবে কি হবে না হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। আগামী রবিবার ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ। কেন বলেন, যে কোনো একজন বলেন। নিউ টপিকের জন্য। হ্যাঁ হ্যাঁ, নিউ টপিকের জন্য। বুঝিনি। নতুন কোন অধ্যায়ের জন্য নিউ রাইট, টপিক। নিউ চ্যাপ্টার, নিউ চ্যাপ্টার, ভেরি গুড, থ্যাংক ইউ আসিফ ভাই। আগামী রবিবার আমরা ইনশাল্লাহ শুরু করবো স্পেশাল জার্নাল। এটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। প্রথম ক্লাসটা কেউ মিস করবেন না প্লিজ, কারণ রুলস এর ক্লাসটা মিস করলে না, ওটা পরে 10টা ক্লাস করে রিকভার করা যায় না। ঠিক আছে? জি জি। তো সবাইকে আগামী রবিবার আশা করি সবাইকে পাবো ইনশাল্লাহ। সেই আশাবাদ দেখে আজকে বল শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।